বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। নিজের আপন ভাইয়ের তাজা রক্ত বিক্রি করে কেউ কিভাবে ক্ষমতার স্বাদ নেয় তার এক ভয়ঙ্কর ও ঘৃণ্য উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরব। একদিকে যে ভাই দেশের জন্য নিজের বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করলেন, আর অন্যদিকে তার আপন বড় ভাই সেই শহীদের রক্তকে পুঁজি করে কিভাবে বিক্রি হয়ে গেলেন, সেই অবিশ্বাস্য গল্প আজ আপনাদের শোনাবো। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি ফাঁস করতে চেয়েছিলেন যার জন্য ভারতের খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছেন? কেন বলা হচ্ছে এই সত্য সামনে এলে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে? আর ঠিক এমন একটি আন্তর্জাতিক ও হাই প্রোফাইল হত্যাকাণ্ডের দায় ওসমান হাদির বড় ভাই ওমর হাদি কেন হুট করে বিরোধী দল জামায়াতে ইসলামের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন? যে ঢাকা ৮ আসনে ওসমান হাদির জনপ্রিয়তা শীর্ষে ছিলেন, সে আসনে তার মৃত্যুর পর কারা লাভবান হয়েছে, কারা জিতেছে? হ্যাঁ, বিএনপি। আর বর্তমানে ক্ষমতায় থাকা সেই সরকারের কাছ থেকেই লোভনীয় পদ বাগিয়ে নিয়ে ওমর হাদি আজ সরকারপন্থী। সব সমীকরণ যখন প্রমাণ করছে আসল খুনি কারা, তখন ওমর হাদির এই ভুল পাল্টানো কেন? দর্শক, আজকের ভিডিওতে এমন কিছু প্রমাণ আর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। একজন স্বার্থান্বেষী ভাই কিভাবে নিজের ভাইয়ের আত্মত্যাগকে সিঁড়ি বানিয়ে উপরে উঠছে, তার মুখোশ আজ উন্মোচিত হবে। তাই আসল সত্য জানতে কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সবাই শহীদ ওসমান হাদির আত্মত্যাগের কথা জানেন। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন দেশের পরিস্থিতি টালমাটাল, দেশে যখন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লোকজন গর্জে উঠেছে, সেই সময়ই এই অকুতভয় তরুণকে থামিয়ে দেয়া হয়। সেই সময় পুরো দেশ তার জন্য কেঁদেছিল। সে সময় ওসমান হাদির আপন বড় ভাই ওমর হাদির বক্তব্য কি ছিল তা হয়তো অনেকেরই মনে আছে। তখন তিনি বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। তার চোখে ছিল ভাইয়ের জন্য শোক আর ঘাতকদের জন্য আগুন। কিন্তু সময় বদলায়, আর সেই সাথে বদলায় মানুষের রূপ। আজ দেশে পট পরিবর্তন হয়েছে। বর্তমানে ক্ষমতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। আর এই ক্ষমতা পরিবর্তনের সাথে সাথেই যেন জাদুর মতো বদলে গেল ওমর হাদির সুর। যে অন্তর্বর্তী সরকারের আমলে তার ভাই খুন হলেন, আর যে ঢাকা ৮ আসনে ওসমান হাদির তুমুল জনপ্রিয়তা ছিল, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। ওসমান হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান কারা হয়েছে? ঢাকা ৮ আসন থেকে ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার ফলে সে আসনে আজ জয়ী হয়েছে বিএনপি। রাজনৈতিক সমীকরণ বলছে ওসমান হাদি বেঁচে থাকলে এই আসনে অন্যদের জেতা প্রায় অসম্ভব ছিল। অর্থাৎ তার মৃত্যুর সরাসরি রাজনৈতিক ফায়দা লুটেছে বর্তমান ক্ষমতাসীন দল। অথচ অবাক করা বিষয় হলো, এই ওমর হাদি এখন বর্তমান সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করছেন না। উল্টো তিনি এখন দোষ চাপাচ্ছেন জামায়াতে ইসলামের আমিরের এক পিএসের উপর। দর্শক, একটু ভেবে দেখুন, জামায়াতের আমিরের পিএসের কি এমন স্বার্থ থাকতে পারে যে তিনি এমন একটি হাই প্রোফাইল মার্ডার প্ল্যান করবেন? যেখানে আসনটি পেয়েছে বিএনপি, সরকার গঠন করেছে বিএনপি, সেখানে জামায়াতকে বলির পাঁঠা বানানোর এই হাস্যকর চক্রান্ত কেন? এর উত্তর লুকিয়ে আছে ওমর হাদির বর্তমান অবস্থানের দিকে তাকালেই। শহীদ ভাইয়ের রক্তকে পুঁজি করে ওমর হাদি আজ আর সাধারণ কেউ নন। বর্তমান বিএনপি সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে একটি অত্যন্ত লোভনীয় ও উচ্চ পদস্থ চাকরি বাগিয়ে নিয়েছেন। তিনি এখন একজন পুরোদস্তুর সরকারপন্থী আমলা। যে সরকার তার ভাইয়ের মৃত্যুর পর সবচেয়ে বেশি লাভবান হয়েছে, সে সরকারের দেয়া বিলাসবহুল জীবন ও ক্ষমতার লোভে তিনি আজ পুরোপুরি অন্ধ। তিনি ভালো করেই জানেন আসল সত্য বা আসল মাস্টার মাইন্ডের নাম মুখে আনলে তার এই ক্ষমতার গদি এক মুহূর্ত টিকবে না। তাই তিনি এখন সরকারের ইশারায় নাচছেন এবং বিরোধী দলকে ঘায়েল করার জন্য জামায়াতকে টার্গেট করে হাস্যকর ও ভিত্তিহীন বয়ান দিচ্ছেন। তার এই পরস্পর বিরোধী বক্তব্যগুলোই প্রমাণ করে যে ওমর হাদির কোনো বক্তব্যেরই আর কানা করেও মূল্য নেই। একজন মানুষ যখন ক্ষমতার কাছে নিজের বিবেক বিক্রি করে দেয়, তখন তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই যে স্ক্রিপ্টেড বা সাজানো নাটক, তা দেশের সাধারণ সচেতন নাগরিকরা খুব ভালো করেই বুঝতে পারেন। এবার আসুন গল্পের সবচেয়ে ভয়ঙ্কর ও রোমহর্ষক অংশে। ওমর হাদি দেশে বসে যখন জামায়াতের পিএসকে দোষারোপ করে নিজের আঁখের গোছাচ্ছেন, তখন আসল সত্যটা বেরিয়ে আসছে প্রতিবেশী দেশ ভারত থেকে। আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে দেখেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এক বিশাল বোমা ফাটিয়েছেন। তিনি তার এক জনসভায় স্পষ্ট বলেছেন যে বাংলাদেশ থেকে
এক বড় খুনিকে, এক ভয়ঙ্কর অপরাধীকে তাদের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে। এই খুনি আর কেউ নয়, সে সরাসরি ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত ফয়সাল করিম মাসুদ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে আসল মাস্টার মাইন্ডের নাম বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘটে আরেক নাটকীয় ঘটনা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ সরাসরি ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি কড়া ভাষায় মমতাকে নির্দেশ দেন, এসটিএফ রিমান্ডে ওই খুনির কাছ থেকে যেসব তথ্য পেয়েছে তা কোনোভাবেই বাইরে ফাঁস করা না হয়। অমিত শাহর বক্তব্য ছিল, এই নামগুলো বাইরে এলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দর্শক, এবার সমীকরণটা মিলান। যদি সত্যি জামায়াতের কোনো এক পিএস এই ঘটনার মাস্টার মাইন্ড হতো, তবে কি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ থাকতে বলতেন? ভারতের এসটিএফ, ভারতের কেন্দ্রীয় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এরা কেন একটি সাধারণ খুনের ঘটনা ধামা চাপা দিতে মরিয়া হয়ে উঠবে? দিনের আলোর মতো এটা স্পষ্ট যে ওসমান হাদির এই হত্যাকাণ্ড কোনো লোকাল পলিটিক্স বা ছোটখাটো রাজনৈতিক দলের কাজ নয়, এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক চক্রান্ত। ভারতের মাটিতে বসে ছক কষা হয়েছে, ভারতের প্রশ্রয়ে খুনিরা সেখানে আশ্রয় নিয়েছে। এটি একটি নিখুঁত স্টেট লেভেল বা রাষ্ট্রীয় পর্যায়ের কনস্পিরেসি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা কারা এর সাথে জড়িত তা হয়তো সময়ের সাথে সাথে দেশের মানুষের কাছে আরও পরিষ্কার হবে, কিন্তু ভারতের এই অস্বাভাবিক গোপনীয়তা আর অমিত শাহের হস্তক্ষেপ প্রমাণ করে যে ডালমে কুচ কালা হে। আর ঠিক এই জায়গাতেই ওমর হাদির মুখোশ পুরোপুরি খসে পড়ে। ভারত যখন এত বড় একটি চক্রান্ত ধামাচাপা দিতে চাইছে, তখন ওমর হাদি দেশে বসে ফেসবুক পোস্ট দিয়ে বলছেন জামায়াতের পিএস এই কাজ করেছে। কি হাস্যকর! আসলে ওমর হাদিকে এই দায়িত্বই দেওয়া হয়েছে। আসল আন্তর্জাতিক মাস্টার মাইন্ড এবং দেশে বসে থাকা আসল বেনিফিশিয়ারিদের আড়াল করার জন্যই ওমর হাদিকে ব্যবহার করা হচ্ছে। বিনিময়ে তাকে দেয়া হয়েছে লন্ডনে বিলাসবহুল জীবন ও পদবি। ভাইয়ের মৃত্যুর বিচার চাওয়া তো দূরের কথা, তিনি এখনো সেই বিচার প্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করছে। ভিন্ন খাতে প্রবাহিত করতে দৃষ্টি ঘোরানোর কৌশল ব্যবহার করছেন। যখনই দেশের মানুষ আসল খুনিদের দিকে আঙুল তুলছে, ঠিক তখনই তিনি ফেসবুকে নতুন নতুন পোস্ট দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি এমন এক জঘন্য খেলায় মেতেছেন যেখানে নিজের শহীদ ভাইয়ের বিধবা স্ত্রীকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করতে তার বুক কাঁপেনি। দর্শক, যে ব্যক্তি নিজের ভাইয়ের রক্তের দাম নিয়ে বিদেশে বসে আয়েশ করছেন, যার বক্তব্যে প্রতিনিয়ত স্ববিরোধিতা আর মিথ্যার গন্ধ পাওয়া যায়, তার কোনো কথাই কি দেশের মানুষ আর বিশ্বাস করবে? কখনোই না। ওমর হাদির এই বিক্রি হয়ে যাওয়ার গল্প ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ওসমান হাদির আসল খুনি কারা তা হয়তো আজ ক্ষমতার জোরে বা আন্তর্জাতিক প্রভাবে চাপা দিয়ে রাখা হয়েছে, কিন্তু সত্য কখনো চিরকাল চাপা থাকে না। একদিন না একদিন বাংলার মাটিতেই এই ঘাতক এবং তাদের দালালদের বিচার হবেই। দর্শক, ওমর হাদির এই ভুল পাল্টানো এবং ভারতের এই গোপন চক্রান্ত নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন ওমর হাদি ক্ষমতার লোভে নিজের ভাইয়ের রক্তের সাথে বেইমানি করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আজকের এই বিশ্লেষণ যদি আপনাকে ভাবিয়ে তোলে, তবে অবশ্যই একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে আসল সত্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। নিত্য নতুন এমন অজানা ও চাঞ্চল্যকর সব রাজনৈতিক বিশ্লেষণ এবং খবরের ভেতরের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।